আসসালামু আলাইকুম। আমার দেশ মিড ডে নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি আলিফ চৌধুরী। শুরুতেই থাকছে শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য। হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর। অস্ট্রেলিয়াকে গুড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়, দেশজুড়ে উচ্ছ্বাস, টাইগারদের ভিডিও কলে প্রধানমন্ত্রীর অভিনন্দন। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ও কর্নেল অলির মনোনয়নপত্র বৈধ। মধ্যপ্রাচ্যের ইরানপন্থী প্রতিরোধ গোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছেন ট্রাম্প, দাবি গালিবাফের। যারা রাজপথে বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, এ ছিল শিরোনাম, এবার বিস্তারিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই। রোববার বেলা 11টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিংয়ে তিনি কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশ এবং ভারতের কর্মকর্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে একটি দ্বিপাক্ষিক সফরের সম্ভাবনা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে একে অপরের সাথে যোগাযোগ করছেন। তবে গত 5 আগস্ট নতুন দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য মত বিনিময়ের ফলে এই প্রক্রিয়া বিঘ্নিত হয়েছে। যিনি মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দোষী সাব্যস্ত হয়েছেন। শহীদুল করিম বলেন, আমরা এই বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা মনে করি যে এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। এই লক্ষ্যে আমরা ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করছি, শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতই নেবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। তবে বিষয়টি নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে এবং প্রত্যর্পণের বিষয়ে বর্তমান কঠোর অবস্থান থেকে কিছুটা সরে আসার পথ খোঁজা হচ্ছে বলেও জানিয়েছেন তারা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে যে অনুরোধ জানিয়েছে সেটি ভারতের প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে। ভারতের একজন শীর্ষ সরকারি কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক বা কূটনৈতিকভাবে নেওয়া হবে না। ভারতের আদালতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আদালতের প্রক্রিয়ায় মূলত দেখা হবে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে সেগুলো ভারতের আইনে অপরাধ হিসেবে গণ্য হয় কিনা। আরেক ভারতীয় কর্মকর্তা বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বাংলাদেশের অনুরোধকে ঢাকা নয়াদিল্লির বর্তমান কূটনৈতিক আলোচনার বাইরে আলাদাভাবে দেখা সম্ভব নয়। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এর আগে এক সংবাদ ব্রিফিংয়ে প্রত্যর্পণ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুরোধের বিষয়ে বলেছিলেন, বিষয়টি প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে। নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন ডারউইনে তার দলের খেলোয়াড় 5 দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র 4 দিনেই 11তম সেশনে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারালো তারা। একেবারে ব্যাটে বলে নিখুঁত পারফরমেন্সের প্রদর্শনী করে দেখালো বাংলাদেশ। শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই এভাবে দাপট দেখানো যে কোনো দলের জন্যই স্বপ্ন। 9 উইকেটে জিতে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিল বাংলাদেশ। টেস্ট র্যাঙ্কিং এর 9 নম্বরে থাকা দলের কাছে শীর্ষ দল অস্ট্রেলিয়ার জন্য এই ফল হজম করা কঠিন হবে। তবে বাংলাদেশের জন্য এই অর্জন বহুদিন উপভোগ করার মতো। অস্ট্রেলিয়ার ডেরা থেকে টেস্ট জয় এমনিতেই অনেক কঠিন, তার উপর তাদের যা প্রস্তুতি ছিল, আর প্রতিপক্ষের বোলিং আক্রমণের 4 জনের প্রত্যেকের 300-র বেশি টেস্ট উইকেট, সেখানে এমন সাফল্য পাওয়া সত্যি অসাধারণ। ডারউইন এখন বাংলাদেশের নিয়ন্ত্রণে। তাদের টেস্ট ইতিহাসে রচিত হলো এক নতুন অধ্যায়। অস্ট্রেলিয়ার মাটিতে একটি টেস্টের জন্য দীর্ঘ 23 বছরের অপেক্ষা পুরোপুরি সার্থক। তারা সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল এবং নিশ্চিতভাবে এই টেস্ট সিরিজ তারা আর কোনোভাবেই হারছে না। 23 বছর আগে ডারউইন ও কেয়ার্নসে অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ। 2 দশকেরও বেশি সময় পর দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়া সফর করলো তারা। এই ম্যাচে বাংলাদেশ কিছুটা লড়াই করতে পারলে যেন প্রত্যাশা পূরণ হতো, কিন্তু 13 আগস্ট প্রথম দিনেই পেসাররা যেভাবে বুলডোজার চালালেন তাতেই এক অবিস্মরণীয় জয়ের ভিড় যেন তৈরি হয়ে গেল। এদিকে ঐতিহাসিক এই সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাইগার যখন এই ঐতিহাসিক জয় নিশ্চিত করে তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন এবং ঐতিহাসিক জয়ের জন্য তাদের অভিনন্দন জানান। এই সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের পক্ষ থেকেও দলের খেলোয়াড়দের শুভেচ্ছা পৌঁছে দেন। প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, পরের টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে এবং সিরিজ জয়ের এই সম্ভাবনাকে
সাফল্যে রূপ দেবে। বাংলাদেশ দলকে এক ফেসবুক পোস্টে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমানও। ওই পোস্টে তিনি লিখেছেন, ডারউইন টেস্টে বাংলাদেশের ইতিহাস গড়া বিজয়, ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট টিম। বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমদ উভয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন সিসি ও রিটার্নিং কর্মকর্তা এম নাসির উদ্দিন। রোববার যাচাই করে বিএনপি ও 11 দলীয় জোট মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন ভবনে সিএসির সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট। ভোট হবে 20 আগস্ট। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের জন্য 20 আগস্ট জাতীয় সংসদের বৈঠক ডাকা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হয় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে। এই নির্বাচনে ভোটার সংসদ সদস্যরা তাদের প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গোষ্ঠীকে কার্যত স্বীকৃতি দিয়েছেন বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের মাধ্যমে ট্রাম্প এই স্বীকৃতি দিয়েছেন বলে দাবি করেন তিনি। মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গোষ্ঠী বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বলতে ফিলিস্তিনের গাজায় হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি ও ইরাকে অবস্থিত বিভিন্ন মিলিশিয়া বাহিনী ও পপুলার মোবিলাইজেশন ফোর্সেসকে বোঝানো হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA কে দেয়া সাক্ষাৎকারে গালিবাফ বলেন, শুরুতে ট্রাম্প ইরানকে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি, প্রতিরোধ ফ্রন্ট এবং হরমুজ প্রণালীর বিষয় থেকে সরে আসার দাবি জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ট্রাম্প ইসলামাবাদ সমঝোতার স্বাক্ষর করেন। গালিবাফের মতে এর মাধ্যমে তিনি ইরানের প্রতিরোধ ফ্রন্টকে কার্যত মেনে নিয়েছেন। গালিবাফ আরও দাবি করেন, সমঝোতার অংশ হিসেবে ট্রাম্প বলেছিলেন ইরান হরমুজ প্রণালী খুলে দেবে এবং এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নেবে। তিনি বলেন, ট্রাম্পের এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাতে ইরানের আলোচকদের নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে তা প্রত্যাহার না করলে ইরান হামলা চালাবে বলেও সতর্ক করা হয়। গালিবাফের দাবি 58 মিনিট পর ট্রাম্প তার পোস্টের দ্বিতীয় অংশটি সরিয়ে নেন। এরপর ইসরায়েল বৈরুতের নাহিয়ে এলাকায় হামলা চালালে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করে বলে জানান গালিবাফ। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েল আবার হামলা চালালে ইরান পাল্টা জবাব দেবে এবং প্রয়োজনে পুরো অঞ্চলে হামলা চালানো হবে। গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে যুদ্ধক্ষেত্রের কূটনীতি হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেন, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া আলোচনার সময় হরমুজ প্রণালী নিয়ে অবস্থান থেকে শেষ পর্যন্ত পিছু হটেছিল যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করবে না সরকার। যারা রাজপথে বিশৃঙ্খলা করছে তাদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। রোববার বেলা 11:30টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে গ্যাস বিদ্যুতের সংকট ফ্যাসিবাদী সরকারের অপরিপক্কতার ফল। বাধা পেরিয়ে রাষ্ট্র মেরামতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। কৃষকদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সামর্থ্য অনুযায়ী কৃষকদের পাশে দাঁড়ানো দরকার। কৃষিখাতের উন্নয়ন এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। নারী শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারী সমাজকে এগিয়ে নিতে স্নাতক পর্যন্ত নারী শিক্ষা ফ্রি করা হবে। যেসব মেয়ে ভালো ফলাফল করবে তাদের উপবৃত্তি দেওয়া হবে। একই সঙ্গে সারা দেশে দরিদ্র 1,20,000 শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও ব্যাগ প্রদান করা হবে। তারেক রহমান বলেন, দেশের মানুষের জীবনযাপনের উন্নয়ন এবং জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের লক্ষ্য। সে কাজ করতে মানুষের উপকার হবে জিপির যে কাজ করলে মানুষের উপকার হবে সরকার সে কাজই করতে চায়। দর্শক, এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।